অনেকে বলছেন সোনার কেল্লার ভবানন্দ যেমন সেই জাতিস্বর মুকুলের মধ্যে সোনার কেল্লার গুপ্তধনের সম্ভাবনা দেখেছিল, তেমনি রাজ্য বিজেপি ভাবছে সংগঠক মুকুলের হাত ধরে ভোট ব্যাংকের সোনার কেল্লার দরজাটা শেষ পর্যন্ত ঠিক খুলে যাবে। মুকুলও পরপর অরুণ জেটলি, কৈলাস বিজয়বর্গীয়দের সঙ্গে বৈঠক করে বিজেপি যোগের সম্ভাবনা বাড়াচ্ছেন। যদিও শেষ পর্যন্ত কি হয় সেটা সময় বলবে। অন্যদিকে বিদায় বেলায় মুকুল রায়কে ফের কটাক্ষ করেছেন পার্থ চট্টোপাধ্যায়। বলেছেন সাগরে তলিয়ে শেষ পর্যন্ত নুড়ি পাথর খুঁজতে হবে মুকুল রায়কে। পাশাপাশি আজ আমরা দেখলাম ঝাড়গ্রামে প্রশাসনিক সভায় দলের মন্ত্রীকে তীব্র তিরস্কার করলেন মুখ্যমন্ত্রী। তারপর দলের ঝাড়গ্রাম জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো সেই চূড়ামণি মাহাতোকে। অনেকে বলছেন এই বিয়োগের কারণও কি চূড়ামণির মুকুল যোগ? আমরা সেই খবরে আসার আগে শুরুতেই আপনাদের দেখাবো মুকুল রায়কে নিয়ে নানা জল্পনা। নতুন দল, আলাদা দল গড়ে এনডিএতে, নাকি কোনো ঝুঁকি না নিয়ে সরাসরি বিজেপিতে? কয়েক মাস ধরেই মুকুল রায়কে ঘিরে ঘুরপাক খাচ্ছে এরকম নানা জল্পনা। রাত পোহালেই কি সেই সব জল্পনার অবসান হতে চলেছে? মুকুলের দিল্লির বাড়িতেও এখন সাজো সাজো রব। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া মুকুল রায় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন বুধবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন তিনি। উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডুর কাছে দুপুর 3:30 সময় চেয়েছেন তিনি। বুধবার বিকেল 4টায় দিল্লিতে সাংবাদিক বৈঠক করে মুকুল জানাবেন কেন তিনি তৃণমূল ছাড়লেন। মুকুল কি বিস্ফোরণ ঘটাবেন নাকি সাবধানী? মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ছায়াসঙ্গীর নতুন রাজনৈতিক ইনিংস ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল জোরালো, কিন্তু তৃণমূলের মনে মুকুল নিয়ে আর যেন কোনো কৌতূহলই নেই। এখন দরদাম হচ্ছে, এই দরদাম করে রাজনীতিতে টিকে থাকা যায় না। আর আয়ু কতদিন? ও যদি সত্যি সত্যি কালকে দেয় তার মানে শেষ। আপনি ওকে আর আপনার নিয়ে আমাদের কাছে এসে জিজ্ঞাসা করবেন? ও তলিয়ে যাবে, সাগরে তলিয়ে যাবে। আবার নুড়ি খুঁজবে, নুড়ি খুঁজতে খুঁজতে আবার যদি কিছু হয়। দল ছাড়ার ঘোষণার পর এতটা সময় নেওয়া নিয়ে ও চড়া সুরে প্রাক্তন সতীর্থকে বিঁধেছেন পার্থ চট্টোপাধ্যায়। পদ ত্যাগ করবো কবে, তার আগের থেকে জামিন। এটা কি কোনো চাকরি করে যে তার নোটিশ পিরিয়ড দিতে হবে? আমরা তো 6 বছরে সাসপেন্ড করে দিয়েছি, নোটিশ তো দিয়েই দিয়েছি। ওর মাথা থাকলে কি এইরকম করতো? দলে থেকে দলের বিশ্বাসঘাতকতা করবে? যিনি সব কিছু দিলেন তার উপরে গদ্দারির মতন কাজ করবে? এটা তো ভাবা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে নিলে যে কোনো জায়গায় গেলে কাঁচরাপাড়া ছেড়ে আবার কাঁচরা পুনর্মূষিক হবে। মুকুল রায় এদিন ফের জানিয়েছেন দলের তরফে তার সম্পর্কে যা বলা হচ্ছে তা নিয়ে যা বলার বুধবারই বলবেন। শুধু তৃণমূলই নয়, মুকুলের যে ঘনিষ্ঠরা ন্যাশনালিস্ট তৃণমূল কংগ্রেস পার্টি তৈরি করেছিলেন তারাও এখন কড়া সুরে কথা বলছেন। কালকে কিন্তু ওকে পলিটিক্যাল লাইনে চিন্তা করতে হবে, সেন্টিমেন্টাল লাইনে নয়, আবেগ নয়। কালকে যুক্তি দিয়ে ওকে বোঝাতে হবে যে উনি কেন তৃণমূল ছাড়ছেন, এবং সেখানে স্পেসিফিক ওকে হতে হবে। গোলমোল কথা দিলে হবে না, কারণ তাহলে বাংলার মানুষ কিন্তু ওকে অ্যাকসেপ্ট করবে না। এদিকে মুকুল রায়ের বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে যখন জোর জল্পনা, তখন চাঞ্চল্যকর দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। মুকুল রায়ের সঙ্গে আমার দেখা হয়েছে, অনেক আলোচনা হয়েছে, একসঙ্গে বসেছি, আমার সঙ্গে আগেও অনেকবার দেখা হয়েছে। মুকুলের রাজনৈতিক ভবিষ্যতে জল্পনা চলছে, তো কংগ্রেসের দরজা খোলা কিনা? না, কংগ্রেসের কাছে তো এর আগেও মুকুল রায় আবেদন, মানে রাহুল গান্ধীর কাছে মুকুল রায় প্রস্তাব দিয়েছে, তখন আমাদের অসুবিধা ছিল। এখন জানি না কি করবে, এটা সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্বের সিদ্ধান্ত হবে। শেষমেশ তৃণমূলের সঙ্গে সম্পর্ক চুকিয়ে মুকুল কি করেন তা পরিষ্কার হয়ে যেতে পারে আগামী 24 ঘন্টার মধ্যেই। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ ও বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। দেবজিৎ সরকারকে দিয়ে শুরু করব। দেবজিৎ, দিলীপ ঘোষ বলতে শুরু করেছেন যে মুকুল রায় হাতে করে টাকা নেননি। আমি বলছি এটা একেবারে আমি মানতে রাজি নই যে তিনি কিছু না ভেবে বলেছেন। পোড় খাওয়া রাজনীতিবিদরা না ভেবে কথা বলেন না। আসলে রাজ্য বিজেপি কি পলিটিক্যালি মুকুল রায়কে ক্লিন চিট দিতে চাইছে? মানে কোথাও একটা ডিফারেন্সিয়েট করতে চাইছে যে হাতে করে টাকা কেউ নিয়েছেন, কেউ নেননি। সিদ্ধার্থনাথ সিংহ যেটা বলেছিলেন ভাগ মুকুল ভাগ, সেখান থেকে আজকের এই অবস্থান, এ তো স্পষ্ট অবস্থান বদল যে মুকুল রায় অভিযুক্ত হতে পারেন হাতে করে টাকা নেননি। কোনো ফুটেজে হাতে করে টাকা নেওয়ার ছবি নেই। একটা জিনিস পরিষ্কার করা দরকার, আমরা কিন্তু বরাবরই একটা কথা বলেছিলাম যে পলিটিক্যালি যাই বলি না কেন, যে কোনো পলিটিক্যাল পার্টি, আমরা যারা রাজনীতিটা সরাসরি রাজনীতির মতনভাবে করি, তাদের একটা কথায় আমরা কিন্তু একটু আলাদা সবসময় বলেছি যে কারোর নামে কোনো অভিযোগ থাকলেই যতক্ষণ না প্রমাণিত হচ্ছে ততক্ষণ তাকে একদম বলে দেওয়া যে সেই লোকটাই অপরাধী
এটা আমরা তৃণমূলের কোনোদিন নেতা বলিনি। মন্ত্রীদের ক্ষেত্রেও নয়। আমরা কোনোদিন বলিনি এটা। তৃণমূল কেন, কোনো ক্ষেত্রেই বলিনি, কোনো ক্ষেত্রেই বলিনি, কোনো ক্ষেত্রেই বলিনি। আমাদের তাহলে বরঞ্চ ভাগমুকুল ভাগ বলি, বলাটা বলি, ভুল বলি, হয়েছিল। বলি হ্যাঁ। যে তৃণমূলের বরঞ্চ এই প্রবণতা আছে বরাবর। তৃণমূল কংগ্রেসের নেত্রী যখন আমাদের সঙ্গে ছিলেন তখন খেয়াল করে দেখুন যে কাফন চোর গদ্দি চোর, যেটা জর্জ ফার্নান্ডেজের সময়, সেই সময় এরকম ঘটনা ঘটেছিল। জর্জ ফার্নান্ডেজ মন্ত্রী থাকবেন কি থাকবেন না তাই নিয়ে বিজেপির মাথা ব্যথা না থাকলেও চলতো, কিন্তু বাজপেয়ীজি ঠিক করেছিলেন, নীতি একদম নির্ধারিত করেছিলেন যে যাই হয়ে যাক তার জন্য যদি দেবজিৎ, একদম ঢাকি শহর আপনি ঠিক বলছেন। আমি বলছি আপনি বিসর্জনে চমৎকার বলেছেন। কিন্তু তাহলে তো আপনাদের সবাইকে অপেক্ষা করা উচিত যে সারদা এবং নারদার আদালত, মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশে যে সিবিআই তদন্ত চলছে, তারা কি বলছে। আমরা তো তাহলে অপেক্ষা করছি, তাহলে আমরা তো এই অপেক্ষা করছি। এই নিয়ে তো আমরা কোনো যে অপেক্ষা মন্তব্যই করছি করা না, উচিত নয়। মন্তব্য কেন করব না? তৃণমূলকে অভিযুক্তই করা উচিত নয় কি যতক্ষণ না clean sheet কোর্ট দিচ্ছে। রাজনৈতিক ক্ষেত্রে তৃণমূলের ক্ষেত্রে এটা মানছেন না। অভিযোগ আসবে না এটা হতে পারে না। আপনি আগের দিনও দেখেছেন জয় শাহকে নিয়ে ঠিক, যেরকম ভাবে ঠিক, চলেছে, ঠিক, আমরা বলেছি, কাউন্টার করেছি অভিষেক বাবুকে নিয়ে, সেটা তো চলতেই থাকবে। কিন্তু তার মানে এই নয় যে একটা লোককে আগে আমাকে বলে দিতে হবে যে লোকটা অপরাধ করেছে বা অপরাধী। সেটা যতক্ষণ না প্রমাণিত হয়, যতক্ষণ আইনের দরজায় যতক্ষণ না চলছে। পয়েন্ট টেকেন, এখনো পয়েন্ট টেকেন। একদম একই নিয়ম নিশ্চয় একদম। মুকুল রায় এবং অন্যান্য সমস্ত নেতা আপনি বলুন মন্ত্রীদের না। ক্ষেত্রেও আপনি প্রযোজ্য। বলুন, আপনি আমার দ্বিতীয় প্রশ্ন আসি, এটা আরো ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে অমিত শাহ বারবার আপনাদের দলের যতবার কলকাতায় এসেছেন ভেতরে এবং বাইরে ক্যামেরার সামনেও বলেছেন যে বুথ স্তরে একেবারে সংগঠনটাকে পোক্ত মজবুত করতে হবে। ৭৭,০০০ বুথ আছে পশ্চিমবঙ্গ রাজ্যে, তার ভেতরে ৫০% কাজও আপনারা রাজ্য বিজেপি স্তরে, বুথ স্তরে বুথ কমিটি গঠন এই সংগঠনটা করে উঠতে পারেননি। কোথাও কি অনেকে মনে করছেন এই যে অমিত শাহের বুথ স্তরে সংগঠন করার ক্ষেত্রে যোগ দেয়া, এটা আসলে মুকুল রায়ের কদর বাড়া, মানে মুকুল রায় পারসেপশনটা যা বুথ স্তরে রাজনীতিটা করেন, ওই বুথ কমিটি তৈরি করা, এক্ষেত্রে তার একটা এক্সপার্টাইজ আছে। রাজ্য বিজেপি সেই জন্য মুকুল রায়কে নিচ্ছে, নিতে চলেছে। রাজ্য বিজেপি মুকুল রায়কে নিচ্ছে, এটাই এখনো পর্যন্ত একটা ইউটোপিয়া। মুকুল রায়কে প্রথমে বলতে হবে, ওনাকেই প্রথমে বলতে হবে উনি কি চাইছেন প্রথমত। দ্বিতীয়ত যেটা ওই আপনার আগের প্রশ্নের ইয়ে করে আমি একটু বলি যে আমরা নিশ্চয়ই সেই নেতার সঙ্গে সম্বন্ধে এই কথা বলবো না যাকে দেখা গেছে তোয়ালে জড়িয়ে সরাসরি টাকা নিচ্ছেন। আমরা যেহেতু সেই নেতা বা নেত্রীর সম্বন্ধে এই কথা একই কথা বলবো না যাকে কিনা দেখা গেছে খবরের কাগজে বা টাকা গুনে ড্রয়ারে রেখে দাও কাউকে বলছেন যে ফুটেজে কাকে তোয়ালে দেখা গেছে, কাকে কাগজ দেখা গেছে, কাকে দেখা যায়। একদম দেখুন পেছনে কিংপিন কে আছেন, কার নেতৃত্বে হচ্ছে, যেখানে যে পার্টিতে কিনা বলা হয় একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট, এবং সেই পার্টির লোকেরাই বলে থাকে ল্যাম্প পোস্টে বাজ বিচার করছেন না ভাই। না ল্যাম্প পোস্টে তো বাজ বিচার হবে না। ল্যাম্প পোস্টের আলো জ্বলছে আর কোন ল্যাম্প পোস্টের আলো জ্বলছে না, এটা তো ভালো ইলেকট্রিশিয়ানকে জানতেই হবে। শুনুন সেটা তো কোন ল্যাম্প পোস্টের সেই আলোতে রাজ্য বিজেপি সংগঠনের আলোটা জ্বলতে পারে, সেই সম্ভাবনাও নিশ্চয় থাকবে। দেবজিৎ তা হিসেব করবে। আমি দ্রুত আপনাদের দেখাবো ঝাড়গ্রামের যে ঘটনা নিয়ে আবার নতুন করে জল্পনা, সেই ঘটনা আজকে। বুধবার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে বিকেলে দিল্লিতে সাংবাদিক বৈঠক করবেন মুকুল রায়। তাৎপর্যপূর্ণভাবে এর ঠিক আগে দলীয় পদ হারালেন মুকুল ঘনিষ্ঠ বলে পরিচিত জঙ্গলমহলের হেভিওয়েট তৃণমূল নেতা। জঙ্গলমহল সফরে গিয়ে মঙ্গলবার ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই পারফরমেন্স নিয়ে দলের জেলা সভাপতি তথা মন্ত্রী চূড়ামণি মাহাতোকে তিরস্কার করেন তৃণমূল নেত্রী। তুমি যদি ঘরে বসে থাকো, রাস্তায় না বেরো, তাহলে কি করে হবে? তোমরা তো রাস্তায় বেরোও না, তোমরা তো ঘর থেকে বেরোও না। তুমি আগে তো চাষ করতে আমি শুনতাম, এখন কি করো? নেত্রীর ক্ষোভের মুখে পড়ে জনসংযোগ নিয়ে নানা সাফাই দেওয়ার চেষ্টা করেন চূড়ামণি, কিন্তু আদিবাসী উন্নয়ন ও অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রীর কোনো যুক্তিই ধোপে টেকেনি। আমি দৈনন্দিন প্রতিটি ব্লকে আমার ভিডিও সাহেব থেকে শুরু করে সবাই, তোমার শুধু ভিডিও দেখা তোমার কাজ নয়, তোমার অন্য কিছু দেখাও কাজ, পাবলিক দেখা কাজ। ভিডিও কাজ ভিডিও দেখবে, তোমাকে ভিডিও দেখার দায়িত্ব দিইনি আমি। প্রশাসনিক বৈঠকে চূড়ামণিকে সতর্ক করার পর দলীয় নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই চূড়ামণি মাহাতোকে ঝাড়গ্রামের সভাপতির পদ থেকে সরিয়ে দেন তিনি। ঝাড়গ্রামে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুরের তৃণমূল সভাপতি অজিত মাইতিকে। গোপীবল্লভপুরের তৃণমূল বিধায়ক চূড়ামণি বরাবরই মুকুল রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। সূত্রের খবর, দলের সঙ্গে বিচ্ছেদের পর প্রকাশ্যে মুকুল রায়ের প্রশংসাও করেন তিনি। রাজনৈতিক মহলে প্রশ্ন, সেই মুকুল প্রশস্তি কি চূড়ামণির জেলা সভাপতির পদ হারানোর কারণ হয়ে দাঁড়ালো? এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে কি মুকুল ঘনিষ্ঠ বাকি নেতাদেরও তৃণমূল শীর্ষ নেতৃত্ব এই বার্তাই দিল যে দল ছাড়া অন্য কারোর প্রতি আনুগত্য দেখালে তার খেসারত গুনতে হবে? আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।
বিজন, চূড়ামণি মাহাতোর ক্ষেত্রে দুটো ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হচ্ছে যে আদিবাসী অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী এবং ঝাড়গ্রামের দলের জেলা সভাপতি পদ কিন্তু একেবারে মানে শীর্ষস্থানীয় বলা যায় জেলা স্তরে, সেখানে তিনি কাজ করতে পারেননি, সামনে পঞ্চায়েত ভোট, কাজের নিরিখে স্রেফ সরিয়ে দেওয়া হয়েছে, একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হচ্ছে যে হ্যাঁ, সামনে পঞ্চায়েত ভোট, চূড়ামণি মুকুল ঘনিষ্ঠ, কিছুদিন আগে ভূয়সী প্রশংসা করেন মুকুল রায়ের, সামনে পঞ্চায়েত ভোট, এখন তৃণমূল এই অবস্থায় কেন হঠাৎ মুকুল ঘনিষ্ঠদের গুরুত্বপূর্ণ পদে রাখবে, মানে ঝাড়াই বাছাইটা শুরু হয়ে গেছে। কোন ব্যাখ্যাটা নেবে? অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা যে মুকুল রায় আগামীকাল সাংবাদিক সম্মেলন করবেন, বিজেপি হোক নতুন দল হোক যাই হোক করবেন, তার প্রশংসা করছেন। যখন তিনি দল ছেড়ে দিচ্ছেন, তৃণমূল কংগ্রেসের দলীয় সভাপতি একটা জেলার, আবার তিনি মন্ত্রীও বটে মমতা মন্ত্রিসভা, সেখানে তিনি প্রকাশ্যে যখন প্রশংসা করেন মুকুল রায়ের, তাহলে বুঝতে হবে যে দলের প্রতি তার দায়বদ্ধতার থেকে তিনি মুকুল রায়ের প্রতি তার দায়বদ্ধতা বেশি। এবং কোথাও একটা সর্বস্তরে সমস্ত নেতাকে বার্তা দেয়া হলো যে এটা করলে তার নিঃসন্দেহে তিরস্কৃত এবং শাস্তি দেওয়া হবে। একদমই, আমি এটা মনে করি যে কেউ যারা মুকুল রায়ের সঙ্গে যেতে চাইবেন বা মুকুল রায়ের প্রশংসা করতে চাইবেন, তাদের জন্য যেমন বার্তা, আগামী দিনে কেউ যেন আর সেই কাজ না করতে পারেন সেটাও পরিষ্কার করে দিলেন বলে আমার মনে হয়। পাশাপাশি মুকুল ঘনিষ্ঠরা, মুকুলের যারা সমর্থক, তারা আরেকটা কথা বলছেন যে এই যে রাজ্যসভার পদ থেকে তিনি পদত্যাগ করছেন, এটা তো একটা নৈতিকতার উদাহরণ রাখছেন। কংগ্রেসের এর আগে 6 জন বিধায়ক কিংবা সিপিএম এর একজন বিধায়ক কেউ এই নৈতিকতার উদাহরণটা রাখেননি। তুমি এটা বলতে পারো যে হ্যাঁ, অনেকে এটাও বলছেন যে বিজেপির কাছ থেকে আশ্বাস পেয়ে তবেই পদত্যাগ করছেন, সেটা তো জল্পনার বিষয়, মানে পদত্যাগ করছেন। আশ্বাস মানে আবার সাংসদ বা কিছু, মাত্র 6 মাস কি 8 মাস বাকি আছে, 2 বছর থাকলে বোধহয় সেটা সম্ভব হতো না। একবার আমার ধারণা, আমি যতদূর জানি 2001 সালে একবার মাত্র ভোটে দাঁড়িয়েছেন মুকুল রায় জগদ্দল বিধানসভা থেকে, একবার, আর দাঁড়াননি কখনো। পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, ববি হাকিম, আশিস ব্যানার্জি, সোনালী গুহ, তমনাশ ঘোষ সবাই জিতলেন, জগদ্দল কেন্দ্র থেকে শুধু হারলেন তার নাম মুকুল রায়। একই সমসাময়িক যারা, অনেকে মনে করছেন, মানে আপনাদের সংবাদ মাধ্যমে বারবার উঠে আসছে তিনি নাকি দক্ষ সংগঠক। দক্ষ সংগঠক হিসেবে তাকে যে সুযোগ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্য যদি কাউকে ওই সুযোগ দেওয়া হতো, আমার বিশ্বাস একই কাজ করতেন কিংবা আরো ভালো কাজ করতে পারতেন। সোমেন মিত্রের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দল ছেড়ে বেরিয়েছিলেন, আপনার মনে পড়ছে নিশ্চয়ই। সেই সোমেন মিত্র কংগ্রেসের সভাপতি, তার সঙ্গে যুবনেত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধ চলে এলেন, সেই সোমেন মিত্র চলে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। বলছো ল্যাম্প পোস্টে শ্রেষ্ঠত্ব হয় না, একদমই যে কোনো জায়গায় যদি চাষি যদি ভালো হয় তাহলে কি আম গাছে আমরা হতে পারে বা আমরা গাছে আম? আপনার কি ধারণা? আপনাদের সবাই প্যানেলিস্টদের কাছে প্রশ্ন, যদি চাষি যদি ভালো হয়, ওনার কথা হচ্ছে তাই, যে কাউকে দায়িত্ব দিলেই বীজ একটা থাকতে হবে, ক্ষমতা কিন্তু একটা থাকে, তা নাহলে এতদিন ধরে মুকুলকে বাঁচানোর জন্য আপনারা এত দৌড়লেন কেন? আপনারা সব জায়গায় সব রকম কিছু করেছেন, আমরা সবাই চোর। এবং তার আগে এই নেত্রী কিন্তু বলেছিলেন মদন চোর, মুকুল চোর, টুম্পাই চোর, লাস্টের শেষের দিকে আমি চোর। আমরা কিন্তু জানতাম না, জনগণও জানতো না, আপনারাই বলেছেন, নেত্রীই বলেছেন, মাননীয়া বলেছেন। দেবজিতের কথা মতোই তো, দেবজিতের কথা মতোই তোমার কথা, একটু আগে যে কথা বললে, তাহলে এতদিন ধরে তুমি একটু আগেই বললে যে যতক্ষণ না প্রমাণ হবে ততক্ষণ এই কথা বলা যাবে না। তুমি এখন এই কথাটা বলছো কেন? আমি বলছি না, আপনারা বলেছেন, কথাটাই তো তুমি বললে। তুমি একটু আগেই বললে জয়সাকে চোর মনে করো তুমি। জয়সার যে কোম্পানির লাভ হয়েছে 16,000 গুণ, অমিত শাহর ছেলে, তুমি তাহলে মনে করো সেটা? 435 গুণ লাভ করেছে। আমি তোমায় বলছি শোনো না, 16,000 গুণ তোমাদের বিজেপির একদিন পিছিয়ে আগের অনুষ্ঠানে পৌঁছে যাচ্ছে। আমি দ্রুত আপনাদের দেখাতে চাইবো অবস্থান বদল, যে অভিযোগ এই মুহূর্তে তৃণমূলের, বিজেপির মুকুল রায়ের ক্ষেত্রে অবস্থান বদল হয়েছে। অরুণ জেটলির সঙ্গে দেখা করার পরদিনই কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে সাক্ষাৎ। এই জোড়া বৈঠক দেখে অনেকের মনেই প্রশ্ন, মুকুল রায়ের বিজেপিতে যাওয়া কি এক প্রকার নিশ্চিত? জল্পনা জোরালো করেছে মুকুল সম্পর্কে গেরুয়া শিবিরের একাধিক নেতার ভূয়সী প্রশংসা। মুকুলবাবু নিজে বলেছেন আমাকে কেউ টাকা নিতে দেখেনি, কোনো প্রমাণ নেই। বিজেপির যে নেতারা আগে মুকুলের নাম উঠলে আক্রমণ করতেন, এখন তাদেরই সুর নরম। যারা
সত্যিকারের পশ্চিমবাংলায় গণতন্ত্র স্থাপন করতে চায়, বাংলার উন্নতি চায়, তাদের সবাই স্বাগত। যতক্ষণ পর্যন্ত অভিযোগ প্রমাণ না হবে ততক্ষণ পর্যন্ত কে কাকে সার্টিফিকেট দেওয়ার মালিক আছে? একমাত্র ক্লিন চিট দিতে পারে কোর্ট। অতএব সেই জন্য অভিযুক্ত তারা, আমরা কখনো বলছি না দোষী। রাহুল সিংহ, দিলীপ ঘোষদের এই মুকুল মূল্যায়ন দেখে অনেকেই বলছেন পরিস্থিতির চাপে পড়ে কি অবস্থান বদলালো বিজেপি শীর্ষ নেতৃত্ব? কারণ কিছুদিন আগেও তো দুর্নীতি ইস্যুতে মুকুলকে রাজ্য ছাড়া করার কথা বলতেন বিজেপি নেতারা। ভাগ মুকুল ভাগ। তাহলে এখন কেন বিজেপির গলায় মুকুল নিয়ে অবস্থান বদলের ইঙ্গিত? রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে বেশ কয়েকটি ভোটে দ্বিতীয় স্থানে উঠে এলেও এ রাজ্যে এখনও তেমনভাবে সংগঠন গড়ে তুলতে পারেনি পদ্ম শিবির, জানিয়ে বেজায় ক্ষুব্ধ অমিত শাহ। সূত্রের খবর, সম্প্রতি কলকাতায় এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, এপ্রিল মাসে বলেছিলাম ৭৭,০০০ বুথে যান, অন্তত ১০ জনকে নিয়ে বুথ কমিটি করুন। রাজ্য নেতৃত্বের যা হিসেব তাতে ৫০% বেশি বুথে তারা খাতায় খুলতে পারেনি। এমনকি ২৯৪টি বিধানসভা কেন্দ্রের প্রতিটিতে একজন করে দায়িত্ব দিতে বলা হয়েছিল। এক্ষেত্রেও লক্ষ্যমাত্রার ধারে কাছে পৌঁছানো সম্ভব হয়নি। রাজনৈতিক মহলে প্রশ্ন, সংগঠনের এই ফাঁকফোকর ঢাকার বাধ্যবাধকতার কারণেই কি বিজেপি এখন মুকুল প্রশ্নে অনেকটাই নরম? সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে মুকুলও বলেছেন, কোনো একটি শাসক দলের মোকাবিলা করতে গেলে আরেকটি শাসক দলকেই লাগে। তৃণমূল অবশ্য জোর গলায় দাবি করছে মমতাকে বাদ দিয়ে মুকুলের পক্ষে কিছু করাই সম্ভব নয়। এখনো কখন দিল্লি টিল্লি দেখাবে, দিল্লির লাড্ডু খাবে, কতটা পেট ভালো থাকবে সেই বলতে পারবে। আসল কথা, দিশাহীন নেতা হলে যা হয় তাই হয়েছে, এখন দিশাহীন নেতা হয়েছে, আর কি হবে। মমতার বিকল্প তো আর কাঁচরাপাড়ার ছেলে হতে পারে না। মুকুল বিদায়ের কয়েক ঘন্টার আগে ফের তাকে নিশানা করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। ওর নিশ্চয়ই কোনো রকম স্বার্থ আছে, ব্যক্তিগত স্বার্থ আছে, কেন্দ্রীয় সংস্থা ভয় দেখিয়েছে, ও নিজে নিজে ফোন করে কাউকে কাউকে ভয় দেখাচ্ছে বা দলে টানবার চেষ্টা করছে। ছোটোখাটো কাউকে দিয়ে ফোন করাচ্ছে, এই তুই চলে আয় আমাদের দিকে, তো হচ্ছেই তো। আর সবাই বলছে কেন যাবো তুমি, তোমার সাথে কে তুমি, তোমার ছেলেকেই তোমার সঙ্গে আনতে পারোনি, তোমরা আমাকে ডাকছো। অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার মুকুল বলেন, আমি তো আগেই বলেছি ও একটা বাচ্চা ছেলে, একটা লোক দেখাক যাকে আমি তৃণমূল ছেড়ে আসতে বলেছি কিংবা হুমকি দিয়েছি। মুকুল তৃণমূল চাপানুতরের মধ্যেই অনেকেই বলছেন রাজ্য রাজনীতিতে একটি ব্যতিক্রম অন্তত বুধবার ঘটতে চলেছে। এতদিন যাবৎ কংগ্রেস সিপিএম থেকে যারাই তৃণমূলে যোগ দিয়েছেন তাদের মধ্যে শান্তিপুরের অজয় দে ছাড়া আর কেউই বিধায়ক পদ ছাড়েননি। মুকুল রায় অন্তত অন্য দলে যোগ দেওয়া কিংবা নতুন দল গড়ার আগে তৃণমূলের সাংসদ পদ ছাড়ছেন। দীপক ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী ও বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। শুভঙ্কর, মুকুল রায় কংগ্রেসে যেতেও চেয়েছিলেন কিন্তু রাহুল গান্ধীর আপত্তিতে হয়নি, এটা জল্পনা নয়, একেবারে আপনার প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আজকে বলেছেন। এরও দুটো ব্যাখ্যা হতে পারে। একটা হচ্ছে যে মুকুলকে নিয়ে এই মুহূর্তে যদি কংগ্রেসে তিনি আসেন বা কোনো মুহূর্তে কংগ্রেস তাকে নেয়, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অবধারিতভাবে কংগ্রেসের একটা সম্পর্কের অবনতি হবে, খুব স্বাভাবিকভাবেই। যেখানে গোটা দেশে একটা বিজেপি বিরোধী জোট হচ্ছে, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস ক্রমশ কাছাকাছি আসছে, সেখানে হাইকমান্ড এটা বা রাহুল গান্ধী এটা চাননি। এটা 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা, তৃণমূলের যারা সমর্থক তারা বলছেন যে আসলে রাহুল গান্ধী বুঝেছিলেন যে মুকুল রায় কাগুজে বাঘ, সংগঠন গোছানো যায় সামনে একজন মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে, এককভাবে মুকুল রায় সংগঠন গোছাতে পারবেন না। দেখুন, আমি প্রথম কথাটা বলি, সেটা হচ্ছে যে আমার যতদূর জানা আছে যে প্রথম একজন ব্যক্তি কোন দলে যাবেন, কোন দলে আসবেন তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তিনি যে দলে আছেন বা যাবেন তাদের সিদ্ধান্ত। আমার সঙ্গে মুকুলদার দেখা হয়েছিল একটা স্টেশনে, রাজধানী ধরছিলাম দুজনে, অনেকক্ষণ গল্প হলো। আমাকে তখন বললেন যে আমার কাছে প্রচণ্ড চাপ আছে নতুন পার্টি করার, আর আমি কংগ্রেসেও যাওয়ার কথা বলছি। আমি রাহুল গান্ধীর সঙ্গে কাজ করি, তো আমি সবটাই শুনেছিলাম। আমি সেদিন হ্যাঁ না কিছু আমি বলি। আমি এটা ভালো করে জানি যে কংগ্রেসের কতগুলো চিন্তাধারা আছে, সেই চিন্তাধারার প্রেক্ষাপটে কংগ্রেস কিছু সিদ্ধান্ত নেয়। তখন কিন্তু বিধানসভা মানে এইটা নয় যে তখন মমতা বন্দ্যোপাধ্যায় রেগে যাবে। আজকে যে স্টোরিটা আমরা বাজারে বলতে পারি যে মমতার সঙ্গে কংগ্রেস কাছাকাছি আসছে, এইসব কোনো স্টোরি ছিল না সে সময়, ঠিক আছে। তারপরে বিধানসভা হয়েছে, নানা রকম বিষয় গেছে। আপনাদের কাছে আমি দুটো জিনিস বলি, সেটা হচ্ছে আমার রাজনীতি করতে গিয়ে প্রি 2016 অ্যাসেম্বলি, হ্যাঁ অ্যাসেম্বলির আগে, মানে তখনই রাহুল গান্ধীর কাছে নাকি যাচ্ছেন, কথা বলছেন, নতুন পার্টি হবে বলছেন, সেই সময়ের কথা আমি বলছি। আমি কিন্তু শুনেছি, আমি কোনো রকম কিছু উত্তর দিইনি।
তার কারণ আমি প্রত্যেকদিন বিষয়টা জানি, আমি বাইরে সেসব কোনো কথা বলতে চাই না। মুকুলবাবু খুব গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন, আমাদের সঙ্গেও সম্পর্ক ভালো ছিল, রাজনীতিতে বিজেপির সঙ্গেও আমার অনেকের সঙ্গে ভালো সম্পর্ক। দুটো জিনিস আমি রাজনীতি করতে গিয়ে একটা জিনিস বুঝেছি একেবারে ছাত্র রাজনীতি থেকে, সেটা হচ্ছে ধরুন ইউনিট প্রেসিডেন্ট যিনি কলেজের হন, তিনিই যে কলেজে জিতবেন এরকম কোনো কথা নেই। সে কলেজটাকে ভালো করে গোছাতে পারে, কিন্তু কলেজের ক্লাসের জেতাটা সেটা কিন্তু একটা ছেলের আলাদা পপুলারিটি চাই। অতএব ভারতবর্ষের রাজনীতিতে আমি বিভিন্ন রাজ্যে ঘুরতে ঘুরতে আমার যেটা মনে হয়েছে, কেন গান্ধী পরিবারের দরকার। আমরা বলতাম এখানে সিপিএমের দারুণ সংগঠন, দারুণ সিপিএম যাবে, কেমন তাসের মতো ভেঙে পড়লো দেখুন। জ্যোতি বসু তিনি কিন্তু জননেতা ছিলেন। গান্ধী পরিবারের ভেতর থেকে যে গান্ধী পরিবারের মূল স্রোতের সঙ্গে থেকেছেন জননেতা। অনেকে আরএসএস এর সংগঠনের কথা বলেন, মোদি এলেন তাই কিন্তু বিজেপির আজকে এই রমরমা অবস্থা। কাশিরাম ছিল, সে জায়গায় আপনি দেখুন যে মায়াবতী আসতে কিন্তু তার চেহারা বদলালো। তো আমরা, এবং সিনেমা জগৎ থেকে আপনি জয়ললিতার কথাও যদি ধরেন, এনটি রামারায়ের কথা ধরেন, আমার কাছে যেটা মনে হয়েছে সংগঠন একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটাকে মূল স্রোতের সঙ্গে নিয়ে যাওয়া যায়। কিন্তু ভারতবর্ষের রাজনীতি যেটা হিন্দি সিনেমার নায়কের মতো, সেটা হচ্ছে খুব সেন্টিমেন্টাল একটা জায়গায় দাঁড়িয়ে সেই রাজনীতিটাকে কে নিয়ন্ত্রণ করবে সেই জায়গা। যেমন ধরুন আমি এখানে বলছি, আমাকে অনেকে সমালোচনা করতে পারেন, ইদানিংকালে আমি অনেককে আমার দলের মধ্যে বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান তোষণ করছেন, অনেকে বলেন উনি তো জননেত্রীর মতো, কোথাও এতে অত্যুক্তি নয়। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোর বিরোধী, কিন্তু এটা আজকে দেখুন স্বাধীনতার পর থেকে, যবে থেকে আমাদের বিভিন্ন রাজ্য সরকার হয়েছে, কেন্দ্রীয় সরকার হয়েছে, পশ্চিম বাংলায় আজকে এই যে দুর্গাপুজোর কার্নিভাল কেউ করার কথা মাথায় ভেবেছেন? কেউ আজ পর্যন্ত ভাবেননি। আজকে না, আজকে অনেক ক্ষয়রাতি হচ্ছে। ওখানে একটা হয়তো গ্রিলের কারখানা হতে পারতো ওই টাকা দিয়ে, সেখানে 5টা বেকার ছেলে চাকরি পেতেন। কিন্তু কেউ যদি বলে যে হিন্দু থেকে আমি বড় হিন্দু, আপনারা এগুলো বলেন না কেন বলুন তো? শুধু কার্নিভালের সময় বলেন। আমি চেঁচামেচি একদম। আমার প্রশ্ন যে এই যে আজকে ইমামদের ভালো কথা মনে করিয়েছে ভাতা দেওয়া, নিশ্চয়ই খুব গ্রহণযোগ্য ঘটনা নয়। সমস্ত কিছুর মধ্যখান দিয়েও এক একটা জিনিস একটা জননেতার যে চিন্তা, আমরা মূল বিষয় সেই চিন্তাধারায় গান্ধী পরিবারের যেটা আছে তার প্রেক্ষাপটেই কিন্তু আজকে আমরা শুধু খবরের পাঠে, যেহেতু কার্নিভালের কথা হলো, আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে জেলায় জেলায় আগামী বছর থেকে আমার খবরটা মনে পড়লো তাই বললাম। উদয়ন বাবুর কাছে আবার আমি আসবো মুকুল রায় প্রসঙ্গে। তৃণমূলের কতটা ক্ষতি হতে পারে মুকুল রায় চলে যাওয়ায়? মানে এমনিই তো বহিষ্কৃত হয়েছেন, কিন্তু এই ঘোষণা করায় এবং আদৌ ক্ষতি হবে কিনা, আর বিজেপির কতটা লাভ হতে পারে, আদৌ লাভ হবে কিনা, বিশ্লেষক হিসেবে আপনার কি মনে হয়? না দেখুন, আমি যে কথাগুলো বলবো ভাবছিলাম সেটা তো শুভঙ্কর দা বলেই দিলেন, ফলে আমার আর কিছু বলার নেই। প্রথমে যেটা শোয়ে আসার আগে নোট শেয়ার করেছিলেন, না কোনো কিছু করিনি, হ্যাঁ, কিন্তু উনি তো প্রায় সবই বলে দিলেন। এইটা আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। প্রথমত মুকুল রায় পলিটিক্সে কে নেতা, কোন দলের নেতা হবেন সেটা কেউ কাউকে জোর করে তো করতে পারে না। ঠিক, কেউ কাউকে মুকুল রায়কে জোর করে বলতে পারে না তোমাকে এই দলেরই নেতা হতে হবে। পলিটিক্সে অনেকটা ভলান্টারি পার্টিসিপেশনের মতো, মানে তিনি কোন দলে থাকবেন তিনি ঠিক করবেন। ফলে মুকুল রায় যদি তৃণমূল ছেড়ে দিয়ে বিজেপিতে যোগদান করেন বা অন্য কোনো দল গঠন করেন, সেটা তার নিজস্ব চয়েস, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং সেখানে চাপাচাপি করার কিছু কোনো জায়গা নেই। সেটা কালকে হয়তো আমরা দেখবো উনি রাজ্যসভার সদস্য পদ ছেড়ে দিয়ে উনি কি বলেন, কেন ছাড়ছেন, কেন তিনি তার দূরত্ব বজায় রাখছেন। অনেকে বলছেন তার বিরোধীরা যে চাপাচাপির জন্যই মুকুল রায় দল বদল করতে বাধ্য হলেন, ভাগ মুকুল ভাগ বলে এমন তারা করলো বিজেপি যে বিজেপির নৌকায় উঠতে হলো। সেটা হতে পারে, কি আছে ভেতরে আমি তো জানি না, ওই কি তদন্ত ওইগুলো আমি অত ভালো বুঝিও না। হ্যাঁ, ফলে আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না। কিন্তু আপনার যে মূল প্রশ্ন, সংখ্যালঘু তদন্ত যেদিকে এগোচ্ছে কেউই প্রায় কিছু বুঝছে না, আপনি যে প্রশ্নটা করলেন সেটার উত্তরে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে বিজেপির একটা লাভ হবে, একটা লাভ অবশ্যই হবে। তার কারণ হচ্ছে মুকুল রায় যেটা করতে পারেন সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে তো এখানে একটা দল, মানে তার নির্বাচন প্রক্রিয়ার সাথে তিনি যুক্ত থেকেছেন, ইলেকশন কমিশনের সাথে মূলত যোগাযোগ রাখতেন তৃণমূল কংগ্রেসের হয়ে। ফলে এই যে এক্সপার্টাইজটা, মানে ইলেকশন ওরিয়েন্টেড যে এক্সপার্টাইজ, সেটা রাজ্য বিজেপির এই মুহূর্তে যদি না থাকে, এবং উদাহরণ আপনাকে মনে করিয়ে দেবো ভোটার লিস্টের সংশোধন, ভোটার লিস্টের সংশোধনে এই এক্সপার্টাইজটা যদি না থাকে বিজেপির এই মুহূর্তে,
তাহলে সেটা মুকুল রায় প্রোভাইড করতে পারেন। কিন্তু বাকি জায়গাটা সেটা আমি সম্পূর্ণ শুভঙ্কর দার সাথে একমত। সেটা হচ্ছে ভোট কিন্তু শুধু পাটিগণিতে হয় না, ভোটের একটা রসায়ন আছে, এবং সেই রসায়নটা হচ্ছে যে তুমি একটা সাধারণ, ধরুন আমাদের দেশে যে জনসংখ্যা আছে, তার যে ভোটাররা আছেন তারা তো 60%, 70%, 80% ভোট দেন, পশ্চিমবঙ্গে 80%-এর বেশি ভোট দেন। কিন্তু রাজনীতি নিয়ে সব সময় চর্চা করছেন এরকম মানুষ হয়তো 1%। বাকিটা হচ্ছে পার্টির বাইরে যারা রয়েছেন। মানে আপনি পার্টির নেতা হতে পারেন, কিন্তু জনগণের নেতা হতে গেলে সেই ভোটটা কিন্তু টেনে আনতে পারেন আপনি। জনগণের নেতা হয়ে উঠতে পারলে মুকুল রায় পার্টির খুব বড় নেতা হতে পারেন। তৃণমূল কংগ্রেসেরও তিনি বড় নেতা ছিলেন, তিনি বিজেপিতে গিয়েও পার্টির বড় নেতা হতে পারেন, ভালো পরামর্শদাতা হতে পারেন, ইলেকশনটা ভালো বোঝেন সেটা হতে পারেন। কিন্তু জনগণের কাছে ওই অ্যাপিল, ওই ক্যারিসমা, সেইটা গড়ে তুলতে কিন্তু সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তো একদিনে গড়ে তোলেননি, প্রায় 2-3 দশক তিনি লড়াই করে তারপর সেই জায়গাটাতে এসছেন। ফলে সেইটা আগামী দিনে গড়ে তুলতে পারাটা খুব কঠিন কাজ, পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে খুবই কঠিন কাজ। সেটা মুকুল রায় কতটা করে উঠতে পারবেন সেটা বিষয়ে আমার সন্দেহ রয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার, সেইটা যদি না পারেন তাহলে কিন্তু তিনি যে দলেই যান, নিজের দলে থাকুন, মানে নিজে যে দলটা গঠন করেছেন ন্যাশনালিস্ট তৃণমূল কংগ্রেস, বা বিজেপিতে যোগদান করুন বা কংগ্রেসে যান, যে দলেই যান, তিনি কিন্তু বিশাল কিছু লাভ ইলেকটোরালি করতে পারবেন না, কারণ ওই রসায়নটা তৈরি করাটা অন্য জিনিস। এটা এক। আর 2 নম্বর হচ্ছে মুকুল রায়ের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। তিনি যদি বিজেপিতে যোগ দেন, তার ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে সেটা হচ্ছে যে যদিও তৃণমূল কংগ্রেস একসময় বিজেপির সাথে ভোটে লড়াই করেছিল 1998 সালের পরে, মুকুল রায় কিন্তু তারপর যখন বিজেপি থেকে বেরিয়ে এলো তৃণমূল কংগ্রেস, মুকুল রায় কিন্তু তৃণমূলের হয়ে কথা বলেছেন। ফলে একজন রাজনৈতিক নেতার, এটা তো কোম্পানির বস নয়, এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি নয় যে আমি একটা কোম্পানি থেকে আর একটা কোম্পানিতে শিফট করলাম, তাতে কিছু এসে যায় না। কিন্তু রাজনৈতিক নেতার একটা মানে জনগণের চেতনায় একটা তার ছাপ পড়ে। ফলে মুকুল রায় কিন্তু তৃণমূল কংগ্রেসের এই ছাপটা থেকে বেরিয়ে এসে বিজেপি ঘরানার রাজনীতি, যেটা একেবারে বামপন্থীরা যেমন একটা ক্যাডার বেসড পার্টি, বিজেপিও একটা ক্যাডার বেসড পার্টি, হ্যাঁ, সেই ছাপটা তৈরি করতে ওনার অনেক সময় লাগে। ঠিক। আমি এই পার্টে একবার দেবজিতের কাছে যাব। দেবজিৎ, বিজেপিতে আসা ঠিক যেমন বামপন্থীদের বা সিপিএম এর দলের উদাহরণ কেউ দিতে পারেন, যে একটা নীতি, আদর্শ, ভাবধারা, তার একটা পড়াশুনো, বহু বছরের একটা চর্চা, আরএসএস থেকে অনেকে সংগঠনে আসেন, সেইটা মুকুল রায়ের নেই, খুব একেবারে পরিষ্কার নেই। সেখান থেকে বাইরে থেকে বিজেপিতে কেউ যদি জয়েন করেন, দলের অসুবিধা হবে না? বহু উদাহরণ আছে, উদাহরণ আছে। আপনারা যারা ভেবে নিন, যারা ভেবে নেন যে ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে স্বয়ংসেবকরাই এসে ভর্তি করিয়ে দেন এবং ক্যাডার বেসড মাস অর্গানাইজেশন মানে হচ্ছে যে শুধুমাত্র যেভাবে আমরা পার্টি করে থাকি, আমিও সংঘ থেকে আসা বা আমার পরেও যারা আগে যারা এসেছেন, কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমাদের ওই রকম ভাবে ওনারা যেটা অ্যাপ্লাই করে থাকেন, যেটা কিনা কমিউনিস্ট পার্টিতে যেরকম জিনিসটা থাকে সেটা আমাদের এখানে ওরকম নেই। আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের একটা খুব মত আছে, সেটা হচ্ছে আমাদের সর্বস্পর্শী, সর্বব্যাপী আমাদের মানসিকতা হওয়া দরকার। এবং আমরা এটাও মনে করি স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন, এমন প্রচুর উদাহরণ আছে, শঙ্কর সিংহ বিদ্যুৎ মন্ত্রী ছিলেন। হ্যাঁ, আমি যেটা বলতে চাই, আমরা বিবেকানন্দের ওই মতটাতে খুব বিশ্বাস করি যে এমন কোনো পাপই নেই যার ভবিষ্যৎ নেই, আর এমন কোনো সাধু নেই যার অতীত নেই। তো যদি কেউ এরকম আসেন বা যদি কেউ সত্যি দেশ গঠনের কাছে আসতে চান আমাদের সঙ্গে, আমরা তাকে কি সেই জায়গা তো আসছি যে যদি রত্নাকরকে প্রথমেই যদি ছাঁটা করে দেওয়া হতো, আমরা বলিনি তো, আমি একবারও বলছি না, মুকুল রায়কে উদ্দেশ্য করে বলছি না, শুধু আমি কাউন্টার করছি, কাউন্টারও ঠিক নয়, আমি কিছু আমার কথা একটু আলাদা করছি উদানদার সঙ্গে, যে যেভাবে ভাবা হয় যে খুব একটা করক ছাপ ব্যাপার, সেরকম হয়তো অতটা নয়, কেননা আমরা একটা রাইটিস্ট পার্টি, একটা দক্ষিণপন্থী পার্টি। আগে শুভঙ্কর দা বলছিলেন যেটা 2016 সালের আগে ভাবনা কংগ্রেসের সঙ্গে যাবেন, এখন শোনা যাচ্ছে বিজেপির সঙ্গে যাবেন। তো অনেকদিন ধরেই তার মানে জল্পনা থেকে জল্পনা নয়, না আমি বলছি জল্পনা নয়, শুভঙ্কর দা স্বীকার করেছেন এখানে। না শুভঙ্কর তো স্বীকার করলেন, কিন্তু আমি বলছি যে মুকুল রায় তৃণমূলে আছেন কিনা, থাকলে কতটা আছেন,
কতটা গভীরে আছেন 2015 অনওয়ার্ডস এই চর্চা চলছে তো। কিন্তু এখানে অনেকটা প্রমাণ হলো যে যখন শুভঙ্কর দা বললেন, তার মানে হচ্ছে তৃণমূল কংগ্রেসের থেকে, তৃণমূল কংগ্রেসকে অনেকদিন আগে থেকেই অন্য দলের দিকে ঝোঁকা, এখন বিজেপির দিকে যাওয়া, এই ধারণাটা এসে গেছে। তৃণমূল কংগ্রেস মাইনাস মুকুল রায়, না তারপরেও যায়নি তখন, তৃণমূল কংগ্রেস মাইনাস মুকুল রায় ইকুয়াল টু 0। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন, তারপরে যে কোনো নেতা, মুকুল রায় কেন, যে কোনো নেতা যদি দল ছাড়েন, তাতেও তৃণমূল কংগ্রেসের ক্ষতি হবে না। দেখার বিষয় একটাই, ভারতবর্ষের রেলমন্ত্রী পর্যন্ত করে নিয়ে গেছেন, একবারও না যেতেও সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে অন্য কোনো রাজনৈতিক দল, বিজেপি হোক, নিজের দল হোক, কংগ্রেস হোক, অন্য যে কোনো রাজনৈতিক দল তাকে ওই উচ্চতায় নিয়ে যেতে পারেন কিনা, বাংলার মানুষ কিন্তু সেদিকেই তাকিয়ে থাকবে যে আদৌ মুকুল রায়কে সোমেন মিত্রের মতো আবার ফিরে আসতে হবে না তো। যে মুকুল রায়, যে সোমেন মিত্র পেয়ে করতে মুকুল বাবু বা পেন্সিলের কাজ করবেন না ইরেজারের কাজ করবেন, মানে দাগ আরো লম্বা করে বাড়াতে পারবেন অথবা কোনো লম্বা দাগকে আরো ছোট করতে পারবেন, সেটা ভবিষ্যৎ বলবে। আরো 24 ঘন্টা পর থেকে সেই মাপ আমরা শুরু করবো। কিন্তু একটা বিষয় হচ্ছে যে জায়গাটা ষড়যন্ত্র, তখন আপনাদের তো মনে হয়নি, তখন আপনাদের তো ষড়যন্ত্র মনে হয়নি যখন কিনা কর্নেল বাগচিকে নিয়েছিলেন, তখন ষড়যন্ত্র মনে হয়নি, যখন কিনা মলয়দা নিয়েছিলেন তখন তো মনে হয়নি। তিতিক্ষা বলিদানের রাজনীতি আমি তো স্বীকার করছি, সেই সময় যখন ওরকম হয়েছে আমাদের অসুবিধাই তো নেই, সেটাই তো বলছি, গণতন্ত্র এটাই নিয়ম। হৃদয়ের পরিবর্তন হলে আপনি দেখুন আপনাদের মানে একজন খুব বড় সৈনিক, আমি বলবো, মানে আমার সার্টিফিকেট দেওয়ার দরকার নেই, চূড়ামণি মাহাতো আমাদের 1 ইঞ্চি জমি ছাড়েননি। ঝাড়গ্রামেতে আমাদের মাতাল দিগার বলে একজন কিছুদিন আগে মারা গিয়েছিলেন, আমি তার শবদেহ নিয়ে রাত্রি 3-3:30 সময় সেই গ্রামে পৌঁছেছিলাম, সেখানে ওই রকম অবস্থা, সেখানে খুন খারাপই সেই রকম জায়গায়, পরের দিন ওরা কাউন্টার করছেন, সে অদ্ভুত জেনে রাজনীতিতে যা হয়ে থাকে। কিন্তু মজাটা হচ্ছে আজকে শুধুমাত্র তাকে, মানে এটা কি গণতন্ত্র আপনাদের দলের বিজন বাবু? এইটা কি যে একজন লোক কারোর প্রশংসা করলো, তাকে সঙ্গে সঙ্গে ফায়ারিং স্কোয়াডে যারা মনে করছেন তাহলে গণতন্ত্র না, আমি তা বলিনি। যদি গণতন্ত্র যদি এটা হয় যে মুকুল বাবু এখনো পর্যন্ত দল থেকে এখনো ইস্তফা দেননি, দেবেন বলেছেন, তার জন্য তাকে একটুখানি বহিষ্কার করেছে, তার সম্বন্ধে যদি কেউ নরম হয়ে থাকেন, মানুষ এতটাই ব্যক্তিগত সম্পর্কের উপরে চলে যায়। কালকে আপনার বিজনদার সঙ্গে আমার অনেক ব্যাপারে আপনাদের এখানে বা অনেক জায়গাতেই হতে হবে, কিন্তু ব্যক্তিগত সম্পর্ক কি এটা খারাপ হয়ে যাবে যে আমি আমার নিজস্ব অ্যারেনায়, নিজস্ব গুটি কয়েক মানুষের সামনে বলবো না বিজনদা কিন্তু এই জিনিসটা ভালো করেছেন, আমি জানি না দেবজিতের দলে প্রথম সারির কেউ যদি এখন লালকৃষ্ণ আদবানির ভূয়সী প্রশংসা করেন, তার সম্পর্কে কে কি ভালো সুসম্পর্ক রাখবে আমার সংসারে? আজকে চূড়ামণি মাহাতো নিয়ে দেবজিৎ একটা কথা বললো, এর আগে আমরা শুনেছি শুভেন্দু অধিকারীর নাম, তারপর মুকুল রায়কে নিয়ে রাহুল সিনহার বক্তব্য শুনছি, কয়েকজন নেতা পরপর বলে যাচ্ছেন। এই যে মত অভিমত পাল্টে যাওয়া পরপর 14, 16 লোকসভা, বিধানসভা, আর এখন অভিমত পাল্টে যাওয়া, আসলে কি দলে টানার কৌশল? আর কাউকে একটু ভালো প্রশংসা করে তৃণমূল কংগ্রেস থেকে বের করে নেওয়ার যেই রাজনীতি, এই রাজনীতি খুব একটা কাজ করবে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যাকে দলের টিকিট দেবেন এই 2019 লোকসভা যাকে টিকিট দেবেন তাকেই জিতে আনবেন। রেজ্জাক মোল্লাকেও টিকিট দিয়েছেন। আপনি কেন দিয়েছিলেন আপনারা? এই শুনো, যে কোনো দল, তুমি যদি কালকে অর্ডার দিয়েছেন 21 জুলাই যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে কথা বলেন, কেউ এমএলএ করে দিতে পারে। এটা শুনো, যে কোনো মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, যে কোনো মানুষ, আমি এটা দিয়ে উদাহরণ দেখাচ্ছি। কোথাও একটা বঙ্গের রাজনীতি আজ নয়, বেশ কয়েক বছর ধরে বা দশক ধরে কোথাও একটা এই দল বদল করতে করতে এমন জায়গায় কি এসে গেছে যে কে কোন দলে, সেই নীতি আদর্শটা এখন আর গুরুত্বপূর্ণ নয়, দল বদল করাই যায়। আমার মনের ইচ্ছে আমি কোন দলে যাব, এই মানে বৈধতা পেয়ে গেছে মানুষের কাছেও। না দেখুন, পার্লামেন্টারি পলিটিক্সে কিন্তু এখন যেটা আমাদের যে জায়গাটা এসেছে, এখানে কিন্তু মতাদর্শের ভিত্তিতে তো খুব বড় কিছু জায়গা লড়াই হচ্ছে না। ধরুন বাম দলগুলো কিন্তু এখন তাদের, একবার আপনাকে থামবো, এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন আজকের ছবি, একেবারে এবিপি আনন্দর হাতে এসেছে আধ ঘন্টা আগে। মুকুল রায় কালকের আপনাদের এই অনুষ্ঠানের শুরুতেই দেখিয়েছি, তার বাসভবনের সামনে বিরাট প্রস্তুতি কালকে সাংবাদিক সম্মেলনের। আজকে বিভিন্ন মন্দিরে মন্দিরে ঘুরছেন মুকুল রায়। এই মুহূর্তে যে ছবি দেখছেন এটা কর্নাট প্লেসের হনুমান মন্দিরের ছবি, মুকুল রায় মন্দিরে মন্দিরে ঘুরছেন। হ্যাঁ,
ধরুন বাম দলগুলো এখন যারা খুব রাজনীতির কোন দেবতারা এতে সদয় হবে আমরা জানি না, সেটাই জল্পনা। না, মুকুল রায় মন্দিরে ঘুরুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, সেটা তার ব্যক্তিগত ধর্মাচরণের বিষয়। ঠিক। বাম দলগুলো যারা খুব রিজিডলি ইডিওলজি ফলো করে, তাদের দেখুন আজকে সিপিআইএম দলের কথাই ভাবুন, তা সেখানে কিন্তু কেরলের নেতাদের সাথে বাংলার নেতাদের একটা লড়াই চলছে যে কংগ্রেসের সাথে যাব কি যাব না। আমরা কাগজে যেটা পড়ছি যে সেন্ট্রাল কমিটিতে তারা ডিসিশন নেবেন যে কংগ্রেসের সাথে যাবে, ফলে একটা ইডিওলজিক্যালি কিন্তু তারা একটা সমঝোতার জায়গায় যাচ্ছেন। ফলে এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই কিন্তু যে ইডিওলজির প্রশ্নে খুব স্ট্রংলি থাকতে হবে, তার কোনো মানে নেই। পার্লামেন্টারি পলিটিক্সে, সংসদীয় রাজনৈতিক ব্যবস্থায় ইডিওলজিক্যালি একটা দল থেকে আরেকটা দলে যাওয়া দরকার। তা আমাদের দেশে এটা হচ্ছে, তার কারণ আমাদের ইন্টারনাল পার্টি ডেমোক্রেসিটা কম। আমার পশ্চিমবঙ্গ বলে শুধু নয়, বিভিন্ন রাজ্যেই ইন্টারনাল পার্টি, মানে পার্টির ভেতরে খুব সোচ্চারে নিজের কথা বলা যায় না। আপনি ইউএসএতে দেখুন, ইউএসএতে প্রেসিডেন্সিয়াল ইলেকশন যখন হয় তখন একটা পার্টির দুজন ক্যান্ডিডেট থাকে, দুজন ক্যান্ডিডেট তারা একে অপরের বিরুদ্ধে লড়াই করে নমিনেশন পাওয়ার জন্য। অর্থাৎ এই যে ইন্টারনাল ডেমোক্রেসি উইদিন দ্য পার্টি, পার্টির মধ্যেকার লড়াই, সেই লড়াইটা সামনে মানুষ জানতে পারে না। আমাদের কখনো গণতান্ত্রিক কেন্দ্রিকতার নামে, কখনো পার্টি শৃঙ্খলার নামে, এই যে আমাদের একটা শৃঙ্খলার চাপিয়ে দেওয়ার একটা ব্যাপার থাকে এবং একটাই মত থাকবে পার্টির, এরকম তো হয় না। মানুষের বহু মত থাকতেই পারে এবং একটা পার্টির মধ্যে বিভিন্ন মতের মধ্যে লড়াইও হতে পারে। সেইটা যদি ফ্রিলি হতে দেওয়া যায় তাহলে কিন্তু পার্টি ভাঙার কোনো প্রয়োজন হয় না। আমার মনে হয় এইটা অনেক ক্ষেত্রে অভাব ঘটছে, তার ফলে কিন্তু পার্টি ভাঙছে। একদম কোনো সন্দেহ নেই যে আগামীকাল মুকুল রায় কি বলছেন তার দিকে আমাদের নজর থাকবে। সেই খবর সরাসরি নয়াদিল্লি থেকে, তার বাসভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে। আর রাজ্য রাজনীতির আরেক অত্যন্ত পরিচিত মুখ, সিপিএমের বহিষ্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি আরেকটি বিতর্কে জড়িয়ে পড়েছেন। কি? সিপিএম থেকে বহিষ্কৃত রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ বালুরঘাটে নম্রতা দত্তর। আমি আজকে পুলিশ স্টেশনে এসেছি এফআইআর করতে, এফআইআর দায়েরও হয়েছে। আমি জাস্টিস চাইছি। রবিবারে ঋতব্রতর বিরুদ্ধে এই অভিযোগে সরব হন নম্রতা দত্ত। ও আমার সাথে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল এবং এখন সেটাকে পুরোপুরি ডিনাই করছে। আমরা 2016 সালে আমরা মিট করি, ও আমাকে টিকিট পাঠায় দিল্লিতে ওর সাথে দেখা করার জন্য, এবং সেই থেকেই আমাদের ফিজিক্যাল রিলেশনশিপটা তখন স্টার্ট হয় অ্যাট দ্যাট টাইম। এবং ওর যে আরেকটা গার্লফ্রেন্ড আছে, এই যে দুর্বা সেন বলে, আমার সেটা জানা ছিল না। আমি শুধু জানতাম যে ওর ডিভোর্স কেসটা চলছে। নম্রতা দত্তের অভিযোগ তাকে ব্যবহার করা হয়েছে। ডিসেম্বরে গেছিল নেদারল্যান্ডস আমাকে আমার সঙ্গে দেখা করতে, এবং পুরো যে ফান্ডিংটা সেটা হচ্ছে আমি করেছিলাম। এবং যে অ্যাপল ওয়াচটা নিয়ে এত কন্ট্রোভার্সি চলছে, সেই অ্যাপল ওয়াচটাও আমার গিফট করা। 2.5 লাখ রুপিস আমার অ্যাকাউন্টে এই 2 দিন আগে ও ট্রান্সফার করেছে অ্যাজ আ কম্পেনসেশন ফর হ্যাভিং আ ফিজিক্যাল রিলেশনশিপ উইথ হিম। হ্যাঁ, লাইক আমি হচ্ছে একটা প্রস্টিটিউট। এর আগে টুইটারেও সরব হন নম্রতা দত্ত। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার নম্রতা টুইটারে অভিযোগ করেন তার মুখ বন্ধের জন্য 50 লক্ষ টাকা দিতে চেয়েছিলেন ঋতব্রত। এই নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু যোগাযোগ করা যায়নি। তবে অভিযোগকারিনী বালুরঘাটের নম্রতা দত্তের বিরুদ্ধে 6 অক্টোবর গড়ফা থানায় তিনি অভিযোগ দায়ের করেন। পুলিশের কাছে দায়ের করা অভিযোগপত্রে ঋতব্রতর দাবি, প্রথমে নম্রতাকে তিনি ব্যাংক থেকে ঋণ পাইয়ে দিতে সাহায্য করেছিলেন, তারপর থেকে বারবার ওই তরুণী টাকা চাইতে শুরু করেন বলে অভিযোগ। ঋতব্রতর দাবি, এবছর 20 জুলাই চিকিৎসার জন্য তরুণী ফের টাকা চাইলে তিনি 2,25,000 টাকা দেন, কিন্তু চাহিদা দিন দিন বাড়তে থাকে। অভিযোগ, তিনি টাকা দিতে পারবেন না বলতেই চাপ তৈরি করতে শুরু করেন তরুণী। হোয়াটসঅ্যাপে তাঁকে হুমকি দিয়ে বলা হয় 15 অক্টোবরের মধ্যে 50 লক্ষ টাকা না দিলে মামলা করা হবে। নিজের এই দাবির সপক্ষে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটও পুলিশকে দিয়েছেন ঋতব্রত, যা তিনি আপলোড করেছেন টুইটারে। তার উপর চাপ তৈরির অভিযোগের পক্ষেও হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট টুইটারে আপলোড করেন ঋতব্রত।
ঋতব্রতর দাবি 4 অক্টোবর তিনি নম্রতা দত্তকে ফের 2.5 লক্ষ টাকা দেন। তারপরেও হুমকি চলতে থাকে বলে অভিযোগ। ঋতব্রতর দাবি তার ভাবমূর্তি, রাজনৈতিক ক্যারিয়ার এবং সম্পত্তি নষ্টের জন্য মিথ্যে অভিযোগ করা হচ্ছে, যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এর পিছনে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির হাত রয়েছে বলেও দাবি ঋতব্রতর। ঋতব্রতর অভিযোগ অস্বীকার করেছেন নম্রতা। উনি যে স্টেটমেন্টগুলো লিখেছেন সেগুলো একটু ভেবে তো লিখবেন নাকি? ওসব না ভেবেই যা পেরেছে তাই লিখেছে, যা বলছে সবই মিথ্যে এবং ভুল। বহিষ্কৃত সাংসদের পাশে দাঁড়াচ্ছে না সিপিএমও। ঋতব্রত সম্পর্কে অভিযোগ হয়েছে এবং যে অভিযোগ করেছে তারাই সবচেয়ে ভালো বলতে পারবে। যেটা বলতে পারি যে পচা যদি কেউ হয়ে যায় তাহলে সে তার মতো করে তার জায়গা বুঝে নিক, বামপন্থা তার জায়গা নয়। শুধু ঋতব্রত নন, তার হয়ে অন্য এক মহিলাও হুমকি দিয়েছেন বলে দাবি নম্রতার। এর মধ্যে আবার দুর্বাসেনও আমাকে একবার ফোন করে বলেছিল যে তুমি যদি ঋতব্রতকে না ছেড়ে দাও তাহলে আমার তৃণমূলের সব বড় বড় লিডারদের সঙ্গে আমার পরিচয় আছে, তোমাকে রেপ করিয়ে দেবো বা খুন করিয়ে দেবো, এসব আমাকে বলে। যদিও ঋতব্রতকে নিয়ে নম্রতার অভিযোগ উড়িয়ে দিয়েছেন দুর্বাসেন। যেটা ঘটনা সেটা হচ্ছে, দেখুন যে কিছু যার নামে বলতে পারে, বেসিক্যালি ব্যাপারটা হাস্যকর। আর যেটা ঘটনা সেটা হচ্ছে যে আমরা লিগ্যাল স্টেপ নিয়েছি, যা যা নেওয়ার। আমার ভীষণ মজা লাগছে, মানে আমার না সিরিয়াসলি জানা ছিল না যে আমার এত ক্ষমতা আছে যে আমি কারুকে রেপ করাতে পারি। অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। অরিত্রিক ভট্টাচার্য, মুন্না অগ্রওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ।